প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি বাংলা ব্যাকরণের বাক্য নিয়ে একদম সহজ সরলভাবে তোমাদেরকে বোঝাবো এবং তোমরা নিজেরাই বাক্য নির্মাণ এবং বাক্য পরিবর্তন সম্পর্কে নিজেরাই উত্তর দিতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে বাক্য আমি লিখেছি। বাক্যকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য, আর একটাকে বলা হচ্ছে অর্থগত দিক থেকে বাক্য। এই গঠনগত দিক থেকে বাক্যকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটি বলা হয় সরল বাক্য, একটিকে বলা হয় যৌগিক বাক্য এবং অপরটিকে বলা হয় জটিল বাক্য। দেখো বন্ধুরা, এই সরল বাক্য আমরা কিভাবে মনে রাখবো? সরল বাক্য মনে রাখার একদম একটা সহজ ট্রিক্স কি রয়েছে, একটি সমাপিকা ক্রিয়া থাকে। অর্থাৎ যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা বলবো সরল বাক্য। তাহলে সমাপিকা ক্রিয়া কি? যদি আমি বলি আমি এখন বই পড়ছি, এই পড়ছিটা কি? এই পড়ছিটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। বাক্যের মধ্যে অনেক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু যে ক্রিয়াপদের মাধ্যমে কার্যটি সম্পন্ন হয় তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। যেমন আমি বলতে পারি যে আমি বাজারে মাছ কিনে তারপরে বাড়ি এলাম। এখানে এই যে এলামটা কিন্তু সমাপিকা ক্রিয়া, কারণ এর মাধ্যমে বাক্যটি সম্পন্ন হয়েছে। তো তারপরে দেখো এখানে রয়েছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যের আমরা বুঝবো কিভাবে? যদি বাক্যের মধ্যে দুটি সরল বাক্য থাকে এবং মাঝে অব্যয় যুক্ত হয়, সেটাকে আমরা বলবো যৌগিক বাক্য। কি কি অব্যয় থাকতে পারে? আমি কিছু এখানে এক্সাম্পল লিখেছি, কিন্তু, তবু, এবং, ও, অথবা, এই ধরনের অব্যয়গুলো থাকতে পারে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি যে আমি কাল বাড়ি যাব কিন্তু সে কাল আসবে না। এখানে দেখো দুটো সরল বাক্য রয়েছে, আমি কাল বাড়ি যাব আর সে কাল আসবে না। এই দুটো সরল বাক্যর মাঝখানে কিন্তু দিয়ে প্রয়োগ হলো, এইটাই হলো যৌগিক বাক্য। বন্ধুরা আবারও বলছি, কিন্তু, তবু, এবং, ও, অথবা এগুলো সবসময় মাঝখানে থাকবে এবং দুপাশে দুটো সরল বাক্য থাকবে। সেই দুটোকেই আমরা বলবো কি? যৌগিক বাক্য। এবার আসি জটিল বাক্য। জটিল বাক্যের সংজ্ঞাতে আমরা কি বলবো? আমরা বলবো যে বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে এবং তার মধ্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকবে, তাকে আমরা বলবো কি? জটিল বাক্য। এখানে একদম সহজভাবে মনে রাখবে কি, যে বাক্যের মধ্যে যদি, তবে, যখন, তখন, যে, সে, যেমন, তেমন এগুলোই থাকবে। এগুলোই থাকলে তোমরা মনে রাখবে কি? এটা হচ্ছে জটিল বাক্য। তবে বন্ধুরা মনে রাখবে, প্রথম বাক্যের প্রথমে থাকবে যদি এবং দ্বিতীয় বাক্যের প্রথমে থাকবে তবে। যেমন আমি এক্সাম্পল বলতে পারি, যদি তুমি আসো তবে আমি যাব। এই যে এক্সাম্পলটা বললাম, এটা কিন্তু একটা জটিল বাক্যের উদাহরণ। যেমন আমি বলতে পারি যে এখানে এসেছে সে ওখানে ছিল না। এই যে সে, এটাকেই আমরা বলছি কি? জটিল বাক্য। এই ক্ষেত্রে আরেকটু বলে দিই বন্ধুরা, এই বাক্যের মধ্যে আর একটা বাক্য ধরা হয়, সেটাকে বলা হয় মিশ্র বাক্য। সেই মিশ্র বাক্যটা কি? তোমরা কথা থেকেই বুঝতে পারছো যে মিশ্রণ থাকবে, সরল বাক্য থাকবে, যৌগিক বাক্য থাকবে, জটিল বাক্য থাকবে। সমস্ত বাক্যের মিশ্রণে যে বাক্য গঠিত হয় সেই বাক্যকে বলা হয় কি? সেই বাক্যকে বলা হয় মিশ্র বাক্য। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলতে পারি, যদি তুমি আত্মত্যাগ করো তাহলে দেশের সবাই তোমাকে অনেক ভালো বলবে এবং অনেকেই তোমাকে সম্মান করবে। এই যে এত বড় কথা, এই এত বড় কথাটাকে আমরা বলতে পারি মিশ্র বাক্য, কারণ এখানে সরল বাক্য রয়েছে, যৌগিক বাক্য রয়েছে এবং রয়েছে জটিল বাক্য। এবারে বন্ধুরা আমরা দেখে নেব অর্থগত দিক থেকে। অর্থগত দিক থেকে বাক্যকে মোট 7টি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম রয়েছে নির্দেশক বাক্য। এই নির্দেশক বাক্যের মনে রাখবে একটা বক্তব্য বা তথ্য বা বিবৃতি প্রকাশ পাবে। যেমন আমি বলতে পারি যে এবছর খুব বৃষ্টি হয়েছে। এর মধ্যে থেকে তোমরা কি পাচ্ছ? একটা তথ্য পাওয়া যাচ্ছে যে এই বছরে বৃষ্টির হার অতিরিক্ত। তাহলে আমরা বলতে পারি এটা নির্দেশক বাক্যের উদাহরণ। এই ক্ষেত্রে বলি বন্ধুরা, নির্দেশক বাক্যকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? হ্যাঁবাচক বাক্য বা অস্ত্রতক বাক্য বা ইতিবাচক বাক্য। অর্থাৎ যে বাক্যের মধ্যে হ্যাঁ বা ইতিবাচক বিষয়টা থাকবে তাকে আমরা বলবো কি? হ্যাঁবাচক বাক্য। যেমন দেখো বন্ধুরা, আমি এই সবে বললাম যে এই বছরে খুব বৃষ্টি হয়েছে, এটাকে আমরা হ্যাঁবাচক বাক্য বলতে পারি। এবং নির্দেশক বাক্যের আরেকটি ভাগ রয়েছে যাকে আমরা বলি নেতিবাচক বাক্য বা আমরা বলতে পারি নাবাচক বাক্য বা ননর্থক বাক্য। যেমন আমি বলতে পারি এবছর খুব একটা বৃষ্টি হয়নি। দেখো বাক্যের মধ্যে না সূচক হলো, এটাও নির্দেশক বাক্যের উদাহরণ। তবে এই বাক্যকে বলা হচ্ছে
নেতিবাচক বাক্য বা না সূচক বাক্য। এইবারে অর্থগত দিক থেকে বাক্যকে আরেকটি ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। মনে রাখবে যে বাক্যের মধ্যে আমরা কোনো প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি তাকে আমরা বলি প্রশ্নসূচক বাক্য। যেমন আমি বলতে পারি তোমার নাম কি, এখানে কি করা হলো, কোয়েশ্চেন করা হলো, প্রশ্ন করা হলো, তাই এটা হলো প্রশ্নসূচক বাক্য। এইবারে রয়েছে অনুজ্ঞাসূচক বাক্য। যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ এই সমস্ত কিছু প্রকাশ পাবে সেই বাক্যকে আমরা বলবো কি, অনুজ্ঞাসূচক বাক্য। যেমন তুমি এটা 10 মিনিটের মধ্যে লিখে নাও না, এই যে এখানে আমরা কি করছি, অনুরোধ করছি। তাহলে যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ এই সমস্ত কিছু ঘটবে সেটাকে আমরা বলবো অনুজ্ঞাসূচক বাক্য। এইবারে আসছি প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্যের মধ্যে কি কি প্রকাশ থাকবে, ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রার্থনা। এই তিনটে জিনিসের যদি প্রকাশ ঘটে তাহলে আমরা বলবো প্রার্থনা সূচক বাক্য। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলতে পারি ঈশ্বর তোমার মঙ্গল করুক। এখানে আমি ঈশ্বরের কাছে কি করলাম, প্রার্থনা করছি। এই যে প্রার্থনা করা বোঝালো, এটাকেই আমরা বলবো প্রার্থনা সূচক বাক্য। এইবারে দেখো বন্ধুরা, রয়েছে আবেগসূচক বাক্য। এই আবেগসূচক বাক্যের মধ্যে অনেক কিছু প্রকাশ করতে পারে, বিভিন্ন রকম আবেগের প্রকাশ ঘটতে পারে। যেমন আমরা বলতে পারি আনন্দ, উচ্ছ্বাস, রাগ, বলতে পারি আমরা কি ঘৃণা, ভয়। এই সমস্ত কিছু যত রকমের আবেগ রয়েছে, সমস্ত রকমের আবেগ যদি এখানে প্রকাশ ঘটে তাহলে আমরা সেই বাক্যকে বলবো আবেগসূচক বাক্য। মনে রাখবে বন্ধুরা, আবেগসূচক বাক্যে অবশ্যই একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। যেমন আমি বলতে পারি হাই হাই আমার কি হলো। এই যে এখানে দেখো হাই হাই বললাম, এখানে একটা কি প্রকাশ হলো বলো তো, দুঃখ প্রকাশ হলো। এই যে দুঃখ প্রকাশ এটাও কিন্তু একটা আবেগ, তাই এটাকে আমরা বলবো আবেগসূচক বাক্য। এইবারে আসছি সন্দেহবাচক বাক্য। এখানে রয়েছে সন্দেহবাচক বাক্য 6 নম্বরে। তো এই সন্দেহবাচক বাক্যে কি কি থাকবে, থাকবে সন্দেহ, থাকবে সংশয় এবং অনুমান। অর্থাৎ যে বাক্যে সন্দেহ, সংশয় এবং অনুমান এই তিনটের প্রকাশ ঘটবে সেই বাক্যকে আমরা বলবো সন্দেহবাচক বাক্য। এই সন্দেহবাচক বাক্যের উদাহরণ আমি কি বলতে পারি, আমি বলতে পারি তুমি কি কাল আসবে। দেখো এখানে একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে যে তুমি কি কাল আসবে, আমার মনের মধ্যে সংশয় রয়েছে যে সত্যি কি তুমি কাল আসবে। এখানে দেখো সন্দেহ প্রকাশ পেল, তাই এটা কি সন্দেহবাচক বাক্য। দেখো বন্ধুরা, এর মধ্যে একটা আমরা কি প্রয়োগ করলাম যে তুমি কি কাল আসবে। অনেকেই গুলিয়ে ফেলবে যে এটা জিজ্ঞাসার চিহ্ন বোঝাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক রয়েছে অর্থাৎ প্রশ্নসূচক বাক্য, কিন্তু না, এখানে সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে, তাই এটা সন্দেহবাচক বাক্য। এইবারে রয়েছে শর্ত সাপেক্ষ বাক্য। নিজেরাই বুঝতে পারলে যে শর্ত রয়েছে, অর্থাৎ একটা ঘটনা ঘটতে গেলে অন্য একটি ঘটনা ঘটবে, ঘটলে সেটাকেই বলবো আমরা শর্ত সাপেক্ষ বাক্য। অর্থাৎ যে বাক্যের একটি ঘটনা অপর একটি ঘটনার উপর নির্ভরশীল সেই বাক্যকে আমরা বলবো শর্ত সাপেক্ষ বাক্য। এইটার আমি উদাহরণ দিয়ে রেখেছি এখানে, তোমরা দেখা পাচ্ছ যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কন্ডিশন রয়েছে পরিষ্কার করে যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি ভালো ফলাফল করবে। এইগুলোর মধ্যে থেকে কি প্রকাশ পাচ্ছে, একটা ঘটনা আর একটা ঘটনার উপর নির্ভরশীল। যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলে তুমি ভালো ফলাফল করবে বা ভালো রেজাল্ট করবে। অর্থাৎ ভালো পড়াশোনা করার উপর ভালো রেজাল্ট নির্ভর করছে। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, অর্থাৎ যদি বৃষ্টি না হয় তাহলে মাটি ভিজবে না। একটা ঘটনা আর একটা ঘটনার উপর নির্ভরশীল রয়েছে। তো বন্ধুরা, বাক্য থেকে আশা করি তোমাদের সমস্ত সংশয় দূর হয়েছে এবং তোমরা বাক্য যে সিলেবাসটা রয়েছে এটা পুরোপুরি বুঝতে পেরেছো। কারা কারা কতটা বুঝতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটর পরিবারের সঙ্গে যুক্ত থেকো।